ভারতেও ধরেন ভিন্ন মত, বাংলাদেশের বিষয়ে কিন্তু তারা বাংলাদেশে যে নতুন সরকার আসবে সেই সরকার এবং যারা সরকারের বাইরে বা বিরোধী দল তাদের মধ্যে কিছু কিছু ফান্ডামেন্টাল যে মৌলিক বিষয়গুলো আছে জাতীয় স্বার্থে, সেগুলোতে কিন্তু একটা সমন্বয় তৈরি করে। বর্তমান উত্তেজনায় কি কোনো দেশ আসলে বেনিফিটেড হচ্ছে? না, হচ্ছে না, ডাবল লস, এখন দুই দিকেই লস হচ্ছে। এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক কি কোনো একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে? গত 1.5 বছর ধরে তো আমরা দেখছি যে এটা ক্রমাগত একদিকে টার্ন নিয়েছে, নেতিবাচক দিকে যাচ্ছে। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট দ্যাট উইল হ্যাভ টু ডু। মানুষ আশা করছে নতুন সরকারের কাছ থেকে অনেক কিছু। আমাদেরকে সৃজনশীল হতে হবে, এছাড়া কোনো অপশন আছে বলে আমার। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, নতুন সরকার আসবে। নতুন সরকারের সামনে এই সিচুয়েশনটা, সরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই উদ্যোগগুলো উভয় দেশেরই কিন্তু জনগণের পর্যায়ে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনাটা কমাতে পারছে না। তাহলে গেম চেঞ্জিং কোনো মুভ নিতে হবে কিনা, এবং সেই মুভগুলো কি হতে পারে, যেটা ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটাকে আপনার একটা ক্লিয়ার একটা ধারণা দিতে পারবে? প্রাথমিকভাবে আমি যেটা মনে করব যে কয়েকটা ধাপ আমাদের অভ্যন্তরীণ এবং ভারতের সাথে সম্পর্ক, দুই দিক থেকে, দুই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আমাদের দিক থেকে আগামী নির্বাচনটা যদি আমরা শান্তিপূর্ণভাবে, অংশগ্রহণমূলক ভাবে করতে পারি, তাইলে এটা আমাদের অভ্যন্তরীণ শক্তি দেবে আমাদেরকে। যে সরকারি আসবে ক্ষমতায়, তার শক্তিটা, তার ভিত্তিটা শক্ত হবে। তো সেটা কিন্তু আমার অভ্যন্তরীণ ব্যবস্থাটাকে ম্যানেজ করার জন্য যে নীতিমালায় আমি নেই, সেটার ভিত্তিটা যদি শক্ত হয়, তাহলে আমি সেখানে একটা বলিষ্ঠ নীতি, পররাষ্ট্রনীতি অথবা আভ্যন্তরীণ নীতি যাই বলি না কেন, সেটা আমরা নিতে পারব। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে সরকারের সাথে অন্যান্য শক্তি যারা থাকবে তাদেরও কিন্তু একটা সাযুজ্যের জায়গায় থাকতে হবে। অর্থাৎ আমি বলবো একটা ন্যাশনাল কনসেনসাস যদি আপনি বলেন, বিরোধিতা থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে। ভারতেও ধরেন ভিন্ন মত আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তারা তো বিভিন্ন বিষয়ে তারা ভিন্ন মত আছে। কিন্তু আমরা লক্ষ্য করবেন বাংলাদেশের বিষয়ে কিন্তু তারা, অর্থাৎ পররাষ্ট্রনীতির কিছু মৌলিক বিষয়ে বা দেশের স্বার্থে, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট বলি বা জাতীয় স্বার্থ বলি, সেই জাতীয় স্বার্থে কিন্তু তারা সহমত। তো কাজেই বাংলাদেশে যে নতুন সরকার আসবে সেই সরকার এবং যারা সরকারের বাইরে বা বিরোধী দলে থাকে তাদের মধ্যে কিছু কিছু ফান্ডামেন্টাল যে মৌলিক বিষয়গুলো আছে জাতীয় স্বার্থে, সেগুলোতে কিন্তু একটা সমন্বয় তৈরি করতে হবে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই জায়গাটা আমাদের জন্য নতুন, কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা এখন বাংলাদেশে 54 বছর পরে যে জায়গায় আছি, 54 বছরে তো আমরা এরকম জায়গায় ছিলাম, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। কাজেই আমি মনে করি যে এই বাস্তবতায় যারাই ক্ষমতায় আসবেন, যারাই নীতি নির্ধারণের পর্যায়ে যাবেন বা রাষ্ট্রের নীতি পরিচালনা করবেন, তাদের মধ্যে যদি এই ধীশক্তিটা থাকে এবং তারা যদি সহমতের একটা জায়গা তৈরি করতে পারেন মৌলিক কিছু বাংলাদেশের বিষয়, যেমন ধরুন আমরা বলছি কথাটা, এটা আমাদের এখনকার প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও বলছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সমতা এবং মর্যাদার ভিত্তি। কাজে আপনি এই ভিত্তিতে আমার ধারণা জাতীয়ভাবে একটা ঐক্যমত্য আছে। কাজেই ভারতের সাথে যদি আমরা এই এই অবস্থান থেকে সম্পর্ক পরিচালনা করতে চাই, তাহলে আমার ধারণা যারা এই আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার, যারা চায় না আধিপত্য, তাদেরকেও আমরা সাথে পেতে পারি। কারণ আমরা তো বলিষ্ঠ অবস্থান নিয়ে তখন ভারতের সাথে কথা। তো কাজেই আমাদের 2-3টা জায়গা, একটা হচ্ছে যে একটা নির্বাচন, একেবারে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা আমাকে শক্তি দেবে। তারপরে সরকার গঠন, সেই সরকার গঠন প্রক্রিয়ায় আমাকে সত্যিকার অর্থেই একটা শক্তিশালী সরকার গঠন করা, এবং এরপরে সকলকে নিয়ে একটা জাতীয়ভাবে আমাদের জাতীয় স্বার্থের জন্য একটা অবস্থান তৈরি করা কিছু মৌলিক বিষয়। এই বিষয়গুলো যদি করতে পারি, তাহলে আমি শুরু করবার জন্য আমার জায়গাটা বলিষ্ঠভাবে তৈরি। এবার আসেন ভারতের সাথে। ভারতের সাথে আমরা উত্তেজনা আছে, কিন্তু আমাদের অনেকগুলি পারস্পরিকতাও আছে। যেমন ধরেন আমরা কমন সীমান্ত শেয়ার করি। ভারত বাংলাদেশ প্রায় 4,000 কিলোমিটারের উপরে আমরা স্থল সীমান্তে আমরা কাজ করি একসাথে, বিকজ আমরা এই দুজনের 4,000+ কিলোমিটার সীমান্ত আমাদের। কাজে এটাকে সুরক্ষা করা, এটা দুই দেশের জন্য, সেটা ভারতও চায়, আমিও চাই। এই সীমান্ত যাতে এবিউজ না হয়, আমাদের দিক থেকে এখানে যাতে ক্ষতিগ্রস্ত আমরা না হই, আমরা বিভিন্ন সময় সীমান্তে
হত্যাকাণ্ড দেখি, নাগরিকদের ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করতে পারি তাদের সাথে একটা সহমত থাকার জন্য। ঠিক আছে, আমাদের দিক থেকে আমরা যতটা নিরাপত্তা রক্ষা করা যায় সেটা রক্ষা করব, তোমাদের দিক থেকে আমাদের কোনো ক্ষতির কারণ যেটা না হোক সেটা তোমরা নিশ্চিত। ব্যবসা বাণিজ্য করছে আমাদের দুই দেশের মধ্যে, সেটা নিয়ে আমরা খুব সহজেই আলাপ আলোচনা করতে পারি, এবং সেটাতে আমার ধারণা ভারতের যেমন স্বার্থ আছে, আমারও স্বার্থ। এই বর্তমান উত্তেজনায় কি কোনো দেশ আসলে বেনিফিটেড হচ্ছে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সবকিছু মিলায়ে? না, না হচ্ছে না, এবং হচ্ছে না বলেই কিন্তু এটা ভারতের দিক থেকে যেমন স্বাভাবিক করার একটুখানি আমরা উদ্যোগ দেখছি, আমরা উদ্যোগ অন্তত প্রয়োজন বোধ করছি যে আমাদের দিক থেকেও আমাদের আসতে হবে, কারণ আমরা ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে তারও মানে ডবল লস, এখন দুই দিকেই লস হচ্ছে, কাজেই স্বাভাবিক করার বিষয়টা এটা আছে। এরপরে ধরুন অন্যান্য সম্পর্ক যেগুলো আছে, সেই সম্পর্কগুলো যেটা বললাম মর্যাদা এবং আমার সমতার ভিত্তিতে যদি আমরা করতে পারি, তাহলে স্বাভাবিক দেশ হিসেবে আমরা সম্পর্ক বজায় একটা নতুন বাস্তবতা। আরেকটা বড় বিষয় সামনে চলে আসবে, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদি যে চুক্তি করা হয়েছিল এবছরই শেষ হয়ে যাচ্ছে। এইটার ফেট কি হবে বিদ্যমান এই সম্পর্কের ভিত্তিতে, যদি আপনাকে মন্তব্য করতে বলি? না, সেটা তো আমাদের দিক থেকে ভারতের সাথে আমাদের ইতিবাচক জায়গা আছে, নেতিবাচক জায়গা আছে। ইতিবাচক জায়গায় যদি বলেন, আমি বলি যে মোটা দাগে, সব মিলিয়ে না, মোটা দাগে এই গঙ্গা চুক্তিটা 30 বছর, এখন 29 বছর আছে, আগামী বছর 30 বছর পূর্ণ হবে। ছোট ছোট সমস্যা বাদে আমি বলবো মোটা দাগে গত 30 বছর ধরে এই চুক্তিটা ভালো কাজ করেছে বা সফলভাবে কাজ করেছে বলে দুই দিকেই ধারণা আছে। তো সেই ধারণাটাকে আমি ইতিবাচক মনে করছি, যেটা কাজ করেছে আমাদের জন্য, উভয়ের কল্যাণের জন্য। কাজে আমাদের দিক থেকে আমাদের অবস্থান হবে, আমি মনে করি, আমি একজন বাইরের মানুষ হিসাবে বলছি, আমার অবস্থান হবে ভারতের কাছে আমার বক্তব্য হিসেবে তুলে ধরা, যেহেতু এটা কাজ করেছে, এটা পরিবর্তনের কোনো প্রয়োজন মনে করি না। আমাদের দিক থেকে আমরা বলবো এটা ইতিবাচক ভাবে কাজ করেছে, এটাকে ইতিবাচক নবায়ন করা হোক, যেতে দেওয়া হোক। অর্থাৎ আমাদের 30 বছর, আরেকটা 30 বছর আমরা চাই, আমরা যুক্তি হিসেবে বলতে পারি। এখন এখানে আলোচনা হলে, নেগোসিয়েশন হলে 30 বছর আগের বাস্তবতা, এখনকার বাস্তবতা অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও যেটা এই পরিবর্তনশীল প্রেক্ষাপটেও যেটা টিকে আছে সফলভাবে, সেটাকে পরিবর্তন করার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং সেটাকে যুক্তি হিসেবে আমরা ভারতের উপস্থাপন করতে পারি। তবে এটাও মনে রাখতে হবে যে এখানে সমস্যা তো গঙ্গা, আমাদের 54টা কমন রিভার্স আমরা বলি ভারত এবং বাংলাদেশে। এই গঙ্গা চুক্তি একটা মাত্র চুক্তি, যেটা চুক্তি আছে, আর কোন চুক্তি তো নাই। আমাদের তিস্তা নিয়ে আমাদের চুক্তি হয়নি, এখন আরো 52টা নদী নিয়ে হয়নি। তো কাজেই এটা কিন্তু একটা বড় জায়গা আমাদের জন্য। কাজেই এখানে যেটুকু সফলতা আছে সেটুকু সফলতার উপর বিল্ড আপ করতে হবে। এখানে এটাকে যদি এটা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। তো কাজে এটাতে আমাদের সক্রিয়ভাবে, চিন্তাশীলভাবে এই সফলতাটাকে ধরে রাখবার জন্য সচেষ্ট থাকতে হবে। সম্ভব হলে এটাকে যদি আরো ইমপ্রুভ করা যায়, ভালো কথা, ওয়েলকাম করবো সেটাকে। এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক কি কোনো একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে? তাহলে এই জায়গা থেকে ভবিষ্যৎ কোন দিকে টার্ন নিতে পারে? যে কোনো দিকে কি টার্ন নিতে পারে? হ্যাঁ, আপনি যেটা বললেন ক্রস রোড, টার্ন তো নিতে পারি। গত 1.5 বছর ধরে তো আমরা দেখছি যে এটা ক্রমাগত একদিকে টার্ন নিয়েছে, নেতিবাচক দিকে যাচ্ছে। কিন্তু এটা ধরেন আমাদের জন্য, আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি দেখি, ভারতের সাথে যদি আমার টেনশন চলতে থাকে, তাহলে আমার একটা মনোযোগের একটা বেশ বড় অংশ কিন্তু ওখানে ব্যয় হবে, এবং সেটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের যে প্রয়োজন ভবিষ্যতে। ধরেন এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই তো এখন আমরা দাঁড়িয়ে আছি। জুলাই আন্দোলনে জনগণ কি চেয়েছে, জনগণ যে বিষয়গুলো চেয়েছে সেটা হচ্ছে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমি দাঁড়াতে চাই। আমি কারো আধিপত্যে বাস করতে আগ্রহী নই। আমি বৈষম্য যুক্ত সমাজে থাকতে চাই না, বা বৈষম্যহীন সমাজ আমি একটা গড়তে চাই। এখন আপনি জুলাইয়ের চাহিদাগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, তাইলে কিন্তু আপনাকে সেটা পথ বলে দিচ্ছে। আমি যদি বলি আমি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে থাকতে চাই, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়াতে হবে। কাজে এটা আপনার জাতীয় ঐক্য গড়তে হবে। এখানে আপনাকে আগামী সংসদে যারাই নির্বাচিত হবেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাকে জাতিকে প্রতিনিধিত্ব করার একটা জায়গা তৈরি করতে হবে। ঐক্যমত্ত ভাবে
আপনার দাঁড়াতে হবে। এটা হলো আমার 1 নম্বর বিষয়, এবং এটা কিন্তু নূতন এক্সপেরিমেন্ট হবে আমাদের জন্য। কারণ আমরা দেখেছি গত 54 বছরে কখনোই পার্লামেন্টে কিন্তু আমরা পার্লামেন্ট যেভাবে পার্লামেন্ট হওয়া দরকার, জাতীয় বিষয় আলাপ আলোচনা হওয়া দরকার, জাতীয় বিষয়ে দায়বদ্ধতা তৈরি করা দরকার, জাতীয় বিষয়ে নির্দেশনা দেওয়া দরকার, সে কাজগুলো কিন্তু আমরা করতে পারিনি। তো কাজেই আপনি যদি একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে মর্যাদা নিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনার প্রাথমিক কাজ হবে সকল নিয়ে জাতীয় বিষয়ে ঐক্যমত্য তৈরি করা, এবং তার প্রতিফলনটা সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে গণতান্ত্রিক চর্চার দিক থেকে পার্লামেন্টকে সক্রিয় করা। 1 নম্বর বিষয়। এবার আসেন, আমি বৈষম্যহীন বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চাই। তো বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে গেলে তো আপনার অর্থনৈতিক কাঠামোকে পুনর্বিন্যস্ত করতে হবে, আপনার বিনিয়োগ লাগবে। এটা অভ্যন্তরীণ বলেন বিদেশি বলেন, বিনিয়োগ লাগবে। এখন বিনিয়োগ হতে গেলে আপনাকে এখানে আইনের শাসন তৈরি করতে হবে, কারণ নাহলে তো কেউ বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ যদি না করে, তাহলে আপনি কর্মসংস্থান, যেটা তরুণ প্রজন্মের প্রত্যাশা ছিল, আর পার্শ্ববর্তী দেশের সাথে যদি টেনশন থাকে, তাহলে বিনিয়োগ পরিবেশ কতটুকু অনুকূল হবে? এক্স্যাক্টলি। তার অর্থ হচ্ছে যে আপনি যেটা চাইবেন, যে কাজগুলো আমি করতে চাচ্ছি, আমি তো যে যুব সমাজের তরুণ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে তার জীবন জীবিকা। সেজন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু শুরু হলো গত জুলাই রাম। তো এই বৈষম্য যদি দূরীভূত করতে চান, তা আপনার প্রাথমিক কাজ হবে আপনার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করা। আপনার তার জন্য বিনিয়োগের প্রয়োজন হবে, তার জন্য আইনের শাসন প্রয়োজন হবে, তার জন্য বাইরে থেকে সম্পদ আসতে হবে। এবং আপনার এখানে কেউ যদি ইউরোপিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনারা যদি করতে চায়, তারা কিন্তু শুধু বাংলাদেশ দেখবে না, তারা দেখবে বাংলাদেশকে ধরে এই অঞ্চলের অর্থনীতির সাথে কিভাবে যুক্ত হওয়া যায়। তো সেটা যদি আমি হতে পারি, তাহলে আমার আকর্ষণ বাড়বে, এবং তা সেটা নির্ভর করে আমার প্রতিবেশীদের সাথে আমার সম্পর্ক কিরকম। তো কাজে এই যে দেখেন, আমার জুলাই যে চেতনা, যেটাকে আমি বলছি বৈষম্যহীন দেশ, আত্মমর্যাদাশীল সমাজ, এইগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটা স্থিতিশীল সম্পর্ক লাগবে। এবং সেই জায়গাতেই আমার আমার ধারণা, আমরা অভ্যন্তরীণ কাঠামো, যেমন আমার চাহিদা বেড়ে আছে, অভ্যন্তরীণ কাঠামো দিয়ে সেই চাহিদাগুলো আমাকে মিট করতে হবে। একইভাবে অভ্যন্তরীণ কাজগুলো করতে গেলে আমার বাইরের, আমার প্রতিবেশী এক্সটেন্ডেড নেইবারহুড যারা আছে তাদের, এবং বৈশ্বিক বন্ধুরা যারা আছে, সহযোগী যারা আছে, তাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে। তো কাজে এখানে এতদিন ধরে আমরা ধরেন কূটনীতি যেটা করেছি বা পররাষ্ট্রনীতি যেটা চালিয়েছি, সেটা পররাষ্ট্রনীতি, এর সাথে ডোমেস্টিক কানেকশন খুব কম ছিল। এখন কিন্তু সেটাকে অনেক বেশি সাযুজ্যের মধ্যে আমাকে আনতে হবে। আমার ডোমেস্টিক চাহিদার একটা বড় অংশীদারিত্ব হচ্ছে বাইরের পৃথিবীর আমার যারা বন্ধুরা আছে, আমার প্রতিবেশী, আমার এক্সটেন্ডেড প্রতিবেশী, আমার অন্যান্য যারা দূরের সহযোগী, সকলেই। কাজে এখানে মানে খুব একটা, আমি বলবো যে ইটস এ নিউ এক্সপেরিমেন্ট দ্যাট উইল হ্যাভ টু ডু। আমাদের এখনকার যে আমরা যেভাবে কাজ করেছি এতদিন, সেভাবে করলে কিন্তু হবে না, কারণ প্রেক্ষাপটটা নতুন, চাহিদা নতুন, এবং আমার ধারণা মানুষ আশা করছে নতুন সরকারের কাছ থেকে অনেক কিছু। কাজে সেই